সাত মহাদেশের সর্বোচ্চ চূড়া ৬টি জয় করে ফেলেছেন ওয়াসফিয়া। নারী উদ্যোক্তারা পেয়েছেন বিশ্বসেরা স্বীকৃতি। অভিষেকে হ্যাট্রিক করে বাংলার প্রাণের খেলা ক্রিকেটে তাইজুল করেন অসামান্য কীর্তি। এছাড়া কৃষক ও শ্রমিকরা তো আছেনই। ২০১৪ সালে দেশকে এমন অনেক গৌরব এনে দিয়েছেন বাংলাদেশের নায়কেরা। এভারেস্ট বিজয় করেছিলেন আগেই। ৭টি মহাদেশের ৭ সর্বোচ্চ চূড়ার ৬টি জয় করে ফেলেছেন। বাকি রয়েছে শুধু ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ চূড়া কার্স্টেন্স পিরামিড জয়। একের পর এক চলমান কীর্তির স্বীকৃতি স্বরূপ এবার নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ন্যাশনাল জিওগ্রাফিকের বছর সেরা ১০ অ্যাডভেঞ্চারের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন। বর্তমান বিশ্বে নারীদের অবস্থান কোথায় এবং আগামী দিনের জন্য তাদের লক্ষ্য কি, এই বিষয়ে আলোচনা করতে অক্টোবরে বিবিসি কার্যালয়ে জড়ো হন ১০০ নারী। বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ১০০ নারীকে এই আমন্ত্রণ জানায় বিবিসি। এই তালিকায় একমাত্র বাংলাদেশী হিসেবে ছিলেন পোশাক খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, লেখক ও মানবসেবী রুবানা হক। ২৬ ডিসেম্বর শুক্রবার সবার উদ্বিগ্ন চোখ টেলিভিশনের পর্দায়। রাজধানীর শাহজাহানপুরে কয়েকশো ফুট গভীর পানির পাইপে পড়ে গেছে ৩.৫ বছরের শিশু জিয়াদ। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করেও ২৩ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান ব্যর্থ হয়। দমকল বাহিনী আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে, কিন্তু হাল ছাড়েনি কয়েকজন তরুণ। নিজস্ব পদ্ধতি ব্যবহার করে তারা তুলে আনেন জিয়াদকে। তাদের প্রচেষ্টা মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেনি জিয়াদকে, কিন্তু সব সন্দেহ আর গুজবকে মিথ্যা প্রমাণ করে মানুষের চোখে নায়ক এইসব স্বেচ্ছাসেবকরা। উৎপাদনের সৃজনশীলতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার মূল চালিকা শক্তি কৃষক আর তৈরি পোশাক শ্রমিকরাই আমাদের প্রকৃত নায়ক। রানা প্লাজা ধসের ধকল কাটিয়ে ওঠে এবারও পোশাক রপ্তানির গ্রাফটা ঊর্ধ্বমুখী। বিশ্বে আমরা এখন দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ধারাবাহিকভাবে বেড়ে চলেছে কৃষি উৎপাদন। শুধু কৃষকের নয়, সরকারেরও এখন গোলাভরা ধান। সরকারিভাবে উদ্ধৃত ১৩ লাখ মেট্রিক টন চাল। তাই প্রথমবারের মতো চাল রপ্তানি করছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে সবজির উৎপাদন বেড়েছে ৫ গুণ এবং এই সাফল্য ২০১৪তেও ধরে রেখেছেন সবজি চাষিরা। মাছ উৎপাদনে বাংলাদেশ পৌঁছে গেছে বিশ্বের ৪র্থ স্থানে। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। রুবানা হকের কাছে প্রথমেই আমি রুবানা হককে অভিনন্দন জানাতে চাই যে আপনি বিশ্বের বাছাই করা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। রুবানা হকের কাছে প্রথমেই আমি রুবানা হককে অভিনন্দন জানাতে চাই যে আপনি বিশ্বের বাছাই করা যে সেরা উদ্যোক্তাদের একজন হয়েছেন, ১০০ সেরা উদ্যোক্তাদের একজন। আমি যদি জানতে চাই যে আপনার এই প্রাপ্তি আমাদেরকে অনেক অনেক দিয়েছে ঠিকই, কিন্তু কতটা এগিয়েছে আসলে আমাদের দেশের নারীরা? আসলে খালেদ, ধন্যবাদ আপনাদেরকে এটি মেনশন করার জন্য। কিন্তু আসলে ১০০ জন উদ্যোক্তা না, ১০০ জন নারী। আমরা সবাই যারা মিলিত হয়েছিলাম বিবিসিতে, তারা সবাই উদ্যোক্তা না। কিন্তু আমাদের একটি আলোচনার একটি বিষয় ছিল, সেটি হলো যে সারা বিশ্ব জুড়ে মহিলারা কিন্তু একটি গ্লাস সিলিং হিট করছে। এই গ্লাস সিলিংটি আমাদের দক্ষিণ এশীয় দেশের জন্য যেরকম প্রযোজ্য, ঠিক বিশ্বের অন্য নারীদের জন্য একইভাবে প্রযোজ্য। কাজেই বিশ্বে যেমন নারীরা বেশি এগোতে পারেনি, আমরা যতই বলি আমরা অনেক এগিয়েছি, আসলে যদি হিসাব করেন তাহলে শতকরা ২ ভাগ নারী মাত্র সম্পত্তি, মানে শতকরা ২ ভাগ মহিলাদের সম্পত্তি আছে, আর শতকরা ৪ ভাগ মহিলারা মহিলা উদ্যোক্তা বিশ্বে। কাজে আমরা কতটা এগিয়েছি এবং আমাদের নানা রকম মাইন্ডসেট আছে এই উপমহাদেশে বিশেষত। কাজে আমরা সবকিছু যদি বিবেচনা করি, সবকিছু যদি আলোচনা করি, তাহলে নারীরা এগিয়েছি বটে, কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বরং আমি মনে করি যারা ফ্যাক্টরিতে আমাদের কাজ করেন, যে মহিলারা আমাদের সাথে কাজ করেন, এই ৪০ লক্ষ শ্রমিকের মধ্যে যে ৩০ লক্ষ মহিলা শ্রমিক আছেন, তারা বরং অনেক এগিয়েছেন। এম্পাওয়ারমেন্ট যদি বলতেই হয়, তাহলে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড। আমাদের দেশের পলিসি বা যে নীতিগুলি নেওয়া হয়েছে, সেটা কতটা, নীতিগুলি নেওয়া হচ্ছে সেগুলি কতটা আপনি নারী বান্ধব বলে মনে করেন, এবং নারী বান্ধব নীতি আসলে কোনগুলি যেগুলি এই মুহূর্তেই নিতে হবে বলে আপনি মনে করেন? এরকম কোনো কিছু কি আছে? আসলে দেখেন, একটি হলো যে আমাদের বাজেট কিন্তু নারী বান্ধব বাজেট হয়।
বলে আমরা ক্লেম করি। একই সাথে কিন্তু নারী নীতি নিয়ে এখন আসলে মন্তব্য করাটা ঠিক হবে না, নানা রকম স্পর্শকাতর বিষয় জড়িয়ে আছে এটার সাথে। তবে যদি বলেন তাহলে আমি খুব স্বার্থপর মানুষ, আমি সেক্টরের কথা ভাবি যে সেক্টরে আমাদের যে নারীরা কাজ করেন তাদের জন্য অনেক কিছু করার আছে। যেহেতু শতকরা 80% বেশি নারী, এদের জন্য যদি আমরা স্বল্প খরচে গৃহায়ন করতে পারি বা এদের পরিবারদেরকে যদি আমরা ফ্রি স্কুল দিতে পারি অথবা যত রকম নন ওয়েজ বেনিফিট দেওয়া সম্ভব এদের জন্য যদি করতে পারি, তাহলে এই সেক্টরের মহিলাগুলো বাঁচে এবং সেক্টরটিও বাঁচে। রানা প্লাজা ধসের পরে আসলে বাংলাদেশ যে পরিমাণ ইমেজ ডেফিসিটে পড়েছে, তাতে যদি আমরা এই নারীদের মোটামুটিভাবে কিছু নারী বান্ধব নীতি দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অনেক লাভ হয়। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক কতগুলো প্রকল্প গ্রহণ করেছেন, যেরকম শতকরা 2 ভাগ ঋণে লো কস্ট হাউজিং অফার করছেন, এটি একটা বিরাট ব্যাপার এবং আমি মনে করি আমাদের নারী শ্রমিকরাই তাতে সবচাইতে বেশি উপকৃত হবেন। এছাড়া যদি বলেন, একটি খুব অভিনব একটি প্রস্তাব আমার কাছে এসছে এর মধ্যে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটি চট্টগ্রামে আছে, তারা একটি অফার দিয়েছেন এবং তারা বলছেন যে আমরা যদি পোশাক শিল্প খাতে যে নারীরা আছেন তাদেরকে যদি বেছে বেছে ইউনিভার্সিটিতে পাঠাই তাহলে ওরা একটা 1 বছরের অ্যাক্সেস কোর্স দেবে। আমাদের ছোট্ট একটা মডেল শুরু করব আমরা খুব শীঘ্রই। কাজে এই নারীগুলো যারা আসলে মেশিনের পেছনে থেকে নিরন্তর কাজ করেন তাদেরকে যদি আমরা হায়ার এডুকেশন দিতে পারি তাহলে এই সেক্টরের অনেক উপকার হয় এবং দেশের উপকার হয়। কাজে অনেক কিছু আসলে খালেদ করা সম্ভব। শুধু যেটি সবচাইতে বেশি জরুরি সেটি আবারও আরেকবার মেনশন করছি, সেটা হলো যে মাইন্ডসেট আছে, একটা বায়াস আছে, জেন্ডার বায়াস আছে যেটির ঊর্ধ্বে আমরা এখনো উঠতে পারিনি। সেটা যদি হয় তাহলে আসলে আমরা সবাই উপকৃত হয়। নীতি তো মানে প্রণয়ন করার প্রণয়ন এবং প্রয়োগের মধ্যে কিন্তু বিস্তার ব্যবধান আছে। কাজে নীতি হয়তোবা হলো, অনেক পলিসিস হলো, কিন্তু ইমপ্লিমেন্টেশন হলো না, সেটি তো আসলে আমাদের জন্য সুখকর নয়। রুবানা হক, সর্বশেষ প্রশ্ন, আপনি যদি বলেন যে পূরণ হওয়ার বাকি কি স্বপ্ন এখন আপনার আছে এই মুহূর্তে, যে স্বপ্ন আপনাকে আসলে ঠিক ঘুমোতে দিচ্ছে না, যেটা আপনি জেগে জেগেই দেখছেন? খালেদ, আমি এমন কোনো অবস্থানে যাইনি যেখানে আমার স্বপ্ন দেখা শেষ হবে। আমার স্বপ্ন আসলে অনেকগুলো স্বপ্ন আছে। আমার সবচাইতে বড় স্বপ্ন একটি, সেটি হলো যে আমাদের এই যতগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আছে বাংলাদেশে, প্রত্যেকটি গার্মেন্ট ফ্যাক্টরির সাথে একটি করে অবৈতনিক স্কুল থাকবে শ্রমিকদের জন্য, শ্রমিকের বাচ্চাদের জন্য। আমরা করেছি। আমি আশা করি যে বিজিএমএ আছেন এবং যারা যারা আছেন আমাদের কর্তৃপক্ষ সবাই এই ব্যাপারে দেখবেন এবং আমি মনে করি অন্তরের অন্তঃস্থল থেকে যে একটি করে স্কুল যদি একটি গার্মেন্ট ফ্যাক্টরির সাথে থাকে, আমাদের বেশি টাকা লাগে না এটার পেছনে। যদি আমরা এটা করতে পারি তাহলে অনেক অনেক ভালো হয়। একই সাথে বলবো, যদি আসলেই আমরা এই যে ছোট্ট মডেলটি মেনশন করলাম আপনার কাছে ইউনিভার্সিটিতে পাঠানোর, যদি আমরা সত্যি এটা করতে পারি তাহলে অনেক কিছু করা হবে। এক কথায় যদি বলি তাহলে বলবো যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে একটি সেতু বন্ধন দরকার। এ নিয়ে আমাদের নানা রকম বাকবিতণ্ডা আছে, নানা রকম সংশয় আছে, অনেক কিছু বলার আছে। আমার মনে হয় রানা প্লাজা বলেন আর তাজরিন বলেন, সবগুলো এপিসোড আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে এবং তা হলো যে বিদেশিরা যে কয়েকদিন পর পর এসে আমাদেরকে প্রেসক্রিপশন দেন এবং আমাদেরকে বলেন যে এটি করতে হবে ওটি করতে হবে, বাংলাদেশ যেমন এমন একটি অবস্থানে যায় যেখানে বাংলাদেশ একটা বাংলাদেশের মডেলগুলোকে রেপ্লিকেট করতে এই একই ক্রেতারা বলবেন এবং আমাদেরকে আর কখনো বলবেন না যে আমরা এই দেশ থেকে কিনবো না, বরং আমাদেরকে দেখিয়ে বলবেন যে এরাই দৃষ্টান্ত স্থাপন করছে। রুবানা হক, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।